কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের গল্পগুলো শুনতে গেলে আর আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী গল্পটি বুঝতে অসুবিধা হবে না। তো আজকের গল্পটি হচ্ছে সুরেন্দ্র চ্যাটার্জির লেখা তারা তান্ত্রিক ও মটকা খাকির অভিশাপ। বেশি দেরি না করে শুরু করি আজকে গল্প। ঠান্ডা ঠান্ডা মটকা আছে? এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা মটকা কেউ খাবেন নাকি? ঠান্ডা ঠান্ডা মটকা, এই বিশুর হাতের তৈরি ঠান্ডা ঠান্ডা মটকা। দাদু, ও দাদু, তুমি একটু ওই মটকা ফেরিওয়ালাটাকে দাঁড়াতে বলো না বাড়ির সামনে। এই গরমের দিনে একটু ঠান্ডা ঠান্ডা মটকা খেয়ে আসি আর শুকিয়ে যাওয়া গলাটা ভেজাই। এই বিজু, কাল না আমার সামনে দুটো মটকা খেলি, আজ আবার কেন? এই যা, গিয়ে চুপ করে বসে পড়াশোনা কর দেখিনি, খালি ফাঁকি দেওয়ার তাল। ও দাদু, দাদু, আজ একটা খাই না, আর এক সপ্তাহ খাবো না। তোর হাতে এই মটকা দেখে আমার এক দুঃসম্পর্কের ভাইয়ের গ্রামে এই মটকা নিয়েই ভুতুড়ে একটা ঘটনা ঘটেছিল। আজ থেকে 5 বছর আগের ঘটনা। সেই ঘটনার কথা আজ আবার মনে পড়ে গেল তোর হাতের এই মটকাটা দেখে। দাদু, তোমার সঙ্গে ভূতের ঘটনা ঘটেছিল? একটু বলো না সেই গল্পটা দাদু। তোমার সঙ্গে কি ভৌতিক ঘটনা ঘটেছিল? তাহা দাদু ভাই, আমার সঙ্গে ঘটেনি। তোকে বললাম না, আমার এক দুঃসম্পর্কের ভাইয়ের গ্রামে এই ঘটনা ঘটেছে। আর ঘটনাটা ঘটেছে ওই গ্রামের কতগুলো বাচ্চাদের সঙ্গে। আমার দুঃসম্পর্কের ভাই রমেনের বাড়ি ছিল বর্ধমানের গোমতীপুর গ্রামে। ওই গ্রামে আমি আমার ভাইয়ের বাবা শ্রাদ্ধানুষ্ঠানের কাজে সন্তায়ন করতে গিয়েছিলাম। তা ওই আজ থেকে 5 বছর আগে। সেই গ্রামেরই ঘটনা। আমি যখন রমেনের বাড়ি গিয়েছিলাম, সময়টা ছিল বৈশাখ মাস। বাইরে সূর্যের গরম তাপ আর আলো ফেটে পড়ছে। চারিদিকে শুকনো শুকনো পরিবেশ। নদী নালা আর পুকুরের জল শুকিয়ে গেছে। কাক চাতক পাখিরা একটু জল পাওয়ার জন্য সারাটা দিন হা করে বসে থাকে। দিনের বেলায় সূর্যের প্রখর রোদের জন্য গ্রামের লোকেরাও বাইরে খুব একটা বেরোয় না। এই রকম এক বৈশাখ মাসের মাঝের দিকে রমেনের বাবা, মানে আমার সম্পর্কে জ্যাঠা, মারা যায়। রমেনের বাবা মারা যাওয়াতে রমেন আমাকে ওর বাবার সন্তায়নের কাজে ডাকে ওর গ্রামের বাড়িতে। আমি যথারীতি যাই। এরপর যথারীতি দিনের দিন সন্তায়নের কাজ শুরু হয়। আর মিটতে মিটতে দুপুর গড়িয়ে যায়। আমি আর রমেন সেই কাজ মিটিয়ে উঠতে যাব। হঠাৎ বাইরে থেকে একটা লোকের তারস্বরে চিৎকার শোনা যায়। ও রমেন বাবু, বাড়ি আসেন নাকি? তাড়াতাড়ি বাইরে আসুন, আপনার সঙ্গে বিশেষ দরকার আছে। বাইরে থেকে রাখালের গলা শুনে রমেন বলে উঠল, রাখাল, এই সময় কি ব্যাপার? আবার কি গ্রামে কিছু ঘটলো নাকি? এই বলে রমেন বাড়ির বাইরে বেরিয়ে আসে, তার সঙ্গে আমিও। রমেন বাইরে রাখালকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, এই কি হয়েছে? আমার নামে চিৎকার করছিস কেন? রাখাল কাঁধে গামছাটা নিয়ে কপালে আর ঘামে জমে থাকা ঘাম মুছতে মুছতে হাঁপাতে হাঁপাতে বলল, রমেন বাবু, আবার গ্রামে একটা বাচ্চা ছেলে নিখোঁজ হয়েছে। কাল রাত থেকে সেই ছেলেটারে আর পাওয়া যাচ্ছে না। বাড়ির লোকজন বাড়ি আর সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছে। আগের বারের মতো কিন্তু বাচ্চা ছেলেটাকে পাইনি গ্রামের মধ্যে।
রাখালের মুখে এই কথা শুনে রমেন উদ্বিগ্ন মুখে বলল, আবার বাচ্চা নিখোঁজ হয়েছে? হ্যাঁ কর্তামশাই, এবার হরমোন ঘোষালে ছোট ছেলেটা, মানে হরমোনের ছোট নাটি কদম নিখোঁজ হয়েছে। রাখালের মুখে এই কথা শুনে রমেন হতাশভাবে বলল, এই 2 মাস ধরে গ্রামে কি শুরু হয়েছে বলতো রে? পরপর 3-3টে বাচ্চা নিখোঁজ, আর তাদেরকে শত খুঁজলেও পাওয়া যাচ্ছে না গ্রামের মধ্যে। রাখালের কথা শুনে রমেন চিন্তিত মুখে বলল, কে জানে। রমেন আর রাখালের কথাগুলো আমি অনেকক্ষণ ধরে শোনার পর আমি বলে উঠি ওদের দুজনের কথার মাঝে, আচ্ছা, গত 2 মাস ধরে এই গ্রামে বাচ্চা চুরি যাচ্ছে। আমার কথা শুনে রমেন পিছন ফিরে তাকায় আর বলে, হ্যাঁ দাদা, গত 2 মাস ধরে আমাদের গ্রামে 3-3টে বাচ্চা নিখোঁজ হয়েছে, আর এখন পর্যন্ত তাদের কোনো রকম হদিস পাওয়া যায়নি। আর কে এই জঘন্যতম কাজের সাথে যুক্ত তারও খোঁজ এখনো পর্যন্ত মেলেনি। রমেনের কথা শুনে আমি বলি। রমেন বলল, তুই আমার ঘরে গিয়ে বস, আমি আসছি খানিক বাদে। এরপর আমি রমেনের কথা অনুযায়ী রমেনের ঘরে গিয়ে বসতেই রমেন খানিক বাদে শ্রাদ্ধে পড়া ধুতি ছেড়ে এসে একটা সাদা ধপধপে পাঞ্জাবি আর ধুতি পরে ঘরে ঢোকে। তারপর আরাম কেদারায় বসে বলতে শুরু করে, আজ থেকে 2 মাস আগে আমি কাছারির কাজ ছেড়ে বাড়ি আসছিলাম। তখন গ্রামে বেশ সন্ধ্যা নেমে এসেছে, আর বাইরের বসন্তে হালকা ঠান্ডা হাওয়া বইছে। গ্রামের পথ দিয়ে যখন হেঁটে আসছিলাম, হঠাৎ আমার পেছন দিক থেকে একটা ডাক আসে। জমিদার মশাই, ও জমিদার মশাই, একটু দাঁড়ান না, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। মাস্টার মশাই, আপনি আপনি আমাকে ডাকছিলেন কি? কিছু দরকার আছে? জমিদার মশাই, কাল সন্ধ্যে থেকে আমার ছোট 7 বছরের ছেলে দীপুকে বাড়ির মধ্যে আর গ্রামের মধ্যে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি কি বলছেন মাস্টার মশাই? কাল সন্ধ্যা থেকে দীপুকে খুঁজে পাচ্ছেন না, আর এসে আপনি আমাকে বলছেন? মাছিজি, আপনি ভারী অন্যায় করছেন মাস্টার মশাই। আপনি আমাকে একবারটি বলতে পারতেন তো? আমি নিজে নয় না তো লেটেল পাঠিয়ে আপনার ছেলের খোঁজ করতে পাঠাতাম। আপনাকে খবর দেওয়ার কথা আমার তখন মাথায় ছিল না জমিদার মশাই। রমেনের মুখে দুটো বাচ্চা নিখোঁজ হওয়ার কথা শুনে আমি রমেনকে জিজ্ঞাসা করি, আচ্ছা, গত 1 বা 2 মাসের মধ্যে তোদের গ্রামে কোনো অচেনা ব্যক্তি এসেছে নাকি? তুই একটু মনে করে বল তো। গত 2 মাসে হ্যাঁ, গত 2 মাসে আমাদের গ্রামে এক মহিলা এসেছে নতুন। আমার মুখে রমেন এই কথা শুনে বলল। আমি রমেনের মুখে মহিলা নাম শুনে জিজ্ঞাসা করি, তা সেই মহিলা কোথায় থাকে আর কি করে? রমেন বলল, ওই মহিলা আমাদের গ্রামের শেষ মাথায় থাকে, আর ওই মটকা কুলফি বিক্রি করে ঘুরে ঘুরে। খুব গরিব মহিলা অবস্থা দেখলে খুব কষ্ট লাগে জানিস। গ্রামের লোকেদের মুখে শুনেছি নাকি মহিলার 3 কুলে কেউ নেই। আমি জিজ্ঞাসা করলাম আবার রমেনকে, তা মহিলার নাম কি? রমেন বলল, সবিতা। এখানে বলে রাখি, আমার ভাই রমেন হলো গোমতীপুর গ্রামের জমিদার। রমেনের আগে ওর বাবা মানে আমার জেঠু জমিদারি সামলাতেন, এবং রমেনের এই জমিদারি ছিল খুব বিরাট বড়। রমেন একা হাতে তার এই বিরাট বড় জমিদারি সামলাতো। রমেনের ভালো নাম রমেনচন্দ্র সেনগুপ্ত। গোমতীপুর গ্রামের বাসিন্দারা রমেনকে খুব সম্মান করত আর ভালোবাসত। এরপর সন্ধ্যা হতেই আমি আর রমেন দুজনে মিলে হরমোহন ঘোষালের বাড়ি যাই। আমি আর রমেন যখন গোমতী গ্রামের পথ দিয়ে হেঁটে হেঁটে হরমোহনের বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন আমি গ্রামটা চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখি। কিন্তু আমার মনের ভিতরটা শুধু খচখচ হতে থাকে।
আর মনে হতে থাকে এই গ্রামের মধ্যে এমন একজন অচেনা মানুষের প্রবেশ ঘটেছে যে এই ঘটনাগুলো ঘটাচ্ছে এবং তার সঙ্গে এই ঘটনাগুলো যুক্ত। এরপর আমরা দুজন মিলে হাঁটতে হাঁটতে হরমোহন ঘোষালের বাড়ি যাই। আর হরমোহনের বাড়ি ঢুকতেই দেখি হরমোহনের বাড়ির চারিদিকের পরিবেশ থমথমে। আর এই থমথমে পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে বাড়িতে কিছু একটা অঘটন ঘটেছে। আমি আর রমেন হরমোহনের বাড়ির ভিতর প্রবেশ করতেই বছর 70 এক বৃদ্ধ গোছের লোক আমাদের দেখে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ছুটে আসে। আর রমেনের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, জমিদার মশাই, ও জমিদার মশাই, আমার ছোট নাতি কদমকে দয়া করে খুঁজে দিন। ওকে যে না পেলে আমার ছোট বৌমা যে মারা যাবে। হরমোহন রমেনের পায়ে পড়তেই রমেন লজ্জিতভাবে বলল, এখনো এ কি করছেন? উঠুন উঠুন, আগে উঠুন। এই বলে রমেন বৃদ্ধ হরমোহনকে তুলে বাড়ির দাওয়ায় বসায়। তারপর জিজ্ঞাসা করে রমেন, আচ্ছা খুড়ো, তুমি ঠিক করে বলো তো, তোমার ছোট নাতি কদমকে শেষবারের মতো কোথায় দেখেছিলে? রমেনের কথা শুনে হরমোহন একটু খক খক করে কেশে নিয়ে ধরা গলায় বলতে শুরু করলো, ওই তো আমি যখন দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে ঘরে ঘুমাতে যাই, তখন দেখি কদমকে ছোট বৌমা খাইয়ে দিচ্ছে। রান্নাঘরের ভিতরে ওই শেষবারের মতো কদমকে দেখেছিলাম। তারপর সন্ধেবেলা ঘুম ভাঙতেই ছোট ছেলে অতীনের মুখে শুনি কদমকে নাকি দুপুরের পর থেকে পাওয়া যাচ্ছে না। এই কথার মাঝে আমি হরমোহন বাবুকে প্রশ্ন করে উঠি, আচ্ছা ও কি বাড়ি থেকে হারিয়ে গেছে না অন্য কোথাও থেকে? কদম রোজ বিকেলবেলা করে আমাদের গোমতীপুর গ্রামে কালীতলা মাঠে রোজ খেলতে যায়। রোজ দিনের মতো কালও কালীতলার মাঠে খেলতে যায় ওর স্কুলের বন্ধুদের সঙ্গে। কিন্তু সন্ধ্যা গড়িয়ে আসছে দেখে অতীন দেখলো কদমের বাড়ি ফেরার নাম নেই। তখনও খানিকটা বাধ্য হয়েই কদমকে খুঁজতে বেরোয়। কিন্তু অতীনকাল রাত আর আজ সকাল থেকেই সারা আমার গ্রামের প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে কদমের খোঁজ নেয়, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে খানিকটা হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। হরমোহনের মুখে আমি এই কথা শুনে আবার প্রশ্ন করে উঠি, আচ্ছা হরমোহন বাবু, আপনাদের বাড়ি থেকে কালীতলার মাঠ কত দূর? হরমোহন বলল, বেশি দূর নয়, এই তো আমাদের বাড়ি থেকে 5-10 মিনিটের রাস্তা। এরপর আমাদের আর হরমোহন বাবুকে আর কিছু প্রশ্ন করার ছিল না। তো আমি আর রমেন হরমোহন বাবুর বাড়ি থেকে বেরিয়ে আসি। তারপর আমি রাস্তায় যেতে যেতে জিজ্ঞাসা করি রমেনকে, আচ্ছা কদম তো কালীতলার মাঠ থেকে মানে বাড়ির বাইরে থেকে হারিয়ে গেছে, আর দুটো বাচ্চাও কি করে হারিয়ে গেছে তুই বলতে পারবি রমেন? আমার কথা শুনে রমেন বলল, হেডমাস্টার শ্যামচরণ বাবুর ছেলে দীপু স্কুল থেকে ফেরার সময় আর ভবেশবাবু মানে আমাদের ওই কুলপুরোহিতের নাতনি চুনি হারিয়ে গেছে বাড়ির ভিতর থেকে। কারণ ভবেশবাবু আমাদের বলেছিল চুনি নাকি বাড়ি উঠোনের ভেতরে দুপুরে দিয়ে খেলা করছিল। ওনারা বাড়ির ভিতর তখন যে যার নিজের কাজে ব্যস্ত ছিল, তখন নাকি এই ঘটনাটাই ঘটে। আমি রমেনের মুখে ভবেশ বাবুর নাতনি চুনি নিখোঁজ হওয়ার কথা শুনে অবাকভাবে বলি, একেবারে বাড়ির ভিতর থেকে বাচ্চা চুরি, এ তো সাংঘাতিক কাণ্ড। এরপর আমি আর রমেন গল্প করতে করতে বাড়ি ফিরে আসি। তারপর রাতের খাওয়া সেরে নিয়ে বিছানায় পিঠ দিতেই সারাদিনের ক্লান্তির জন্য দু চোখের পাতা এক হয়ে আসে। পরদিন ছিল মৎস্যমুখী
দুপুরে পেট ভরে সরু চালের সাদা ভাত, সোনামুগের ডাল, বড় বড় কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, রসগোল্লা আর পায়েস ইত্যাদি ইত্যাদি খাবার খেয়ে আমি একটু রমেনকে বলে গোমতী গ্রামটা পুরো ঘুরে দেখবো বলে মোর বাড়ি থেকে বেরোই। তারপর আমি গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আর গ্রামের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে যখন হেঁটে যাচ্ছি গ্রামের সরু পথ ধরে, তখন আমার কানে হঠাৎ একটা কবিতা ভেসে আসে। আমি তখন তাকিয়ে দেখি গ্রামের দূরের রাস্তা দিয়ে একটা কালো মতো মহিলা মাথায় একটা ঝুড়ি নিয়ে একটা কবিতা বলতে বলতে এইদিকে এগিয়ে আসছে। কবিতাটা হলো, এই যে ছেলে বুড়ো সবার জন্য আমি এনেছি 7 অন্ন, একটা খেয়ে মন ভরবে অল্পি, এই যে এসে গেছে সবিতার মটকা কুলফি। মহিলাটি এই কবিতাটা বলতে বলতে এগিয়ে আসছিল, তখন গ্রামের রাস্তায় কতগুলো বাচ্চা ছেলে মেয়ে খেলা করছিল। বাচ্চাগুলো মহিলাটিকে দেখে তার দিকে দিদা দিদা করে এগিয়ে যায় আর বলে, দিদি দিদি, তুমি আজও আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা মটকা এনেছো? মহিলাটি বাচ্চাগুলোর দিকে তাকিয়ে ঘর ঘরে গলায় বলল হেসে, হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, আমি আজও তোদের জন্য আমার হাতের তৈরি তিরুবালা মটকা এনেছি, আয় নিবি আয়। এই বলে মহিলাটি মাথা থেকে ঝুড়ি নামিয়ে ঝুড়িটার মুখ থেকে লাল কাপড় সরিয়ে ঝুড়ির ভিতর থেকে একে একে একটা করে মটকা বের করে বাচ্চাদের হাতে দেয়। বাচ্চাগুলো মহিলাটির হাত থেকে মটকাগুলো নিয়ে খেতে খেতে বলে, আচ্ছা দিদি, তুমি কি সুন্দর মটকা বানাও গো? আমাদের একটু শিখিয়ে দাও না গো, আমরা তোমার মুখ থেকে কি করে মটকা বানাতে হয় শুনে গিয়ে মাকে বলবো। মা আমাকে তোমার মতো মটকা বানিয়ে দেবে, বলবে গো? বাচ্চাগুলোর কথা শুনে মহিলাটি বলল খিক খিক করে হেসে, বাচ্চারা, এই মটকা আমি কিভাবে বানাই বলা যাবে না, এটা একটা গোপনীয় ব্যাপার। মহিলাটি যতক্ষণ ধরে বাচ্চাগুলোর সঙ্গে কথা বলছিল ততক্ষণ ধরে আমি মহিলাটির দিকে তাকিয়েছিলাম। আমি দেখলাম মহিলাটি এমনিতেই কালো দেখতে, তার মধ্যে একটা কালো রঙের শাড়ি পরেছে, মাথায় সাদা ধপধপে চুল আর কপালে লাল রঙের বড় টিপ আর হাতে লাল সাদা একগুচ্ছ চুড়ি পরা। চোখের মণি দুটো যেন হলুদ জ্বলন্তভাবে জ্বলছে, আর মহিলাটি চোখ দেখেই মনে হচ্ছে যেন ও সব কিছু এক্ষুনি ভস্ম করে দেবে। মহিলাটিকে দেখে আমার খুব একটা ভালো লাগলো না, মনের ভিতরটা কেমন খচখচ করতে লাগলো, আর শুধু মনে হতে লাগলো গ্রামে 3-3টে বাচ্চা চুরি হওয়ার জন্য এই মহিলাটি কোনো রকম ভাবে দায়ী নয় তো। মহিলাটি বাচ্চাগুলোর হাতে মটকা দিয়ে আবার ঝুড়ি মাথায় করে আবার সেই কবিতাটি বলতে বলতে গ্রামের রাস্তা ধরে চলে যায়। এই যে ছেলে বুড়ো সবার জন্য আমি এনেছি 7 অন্ন, একটা খেয়ে মন ভরবে অল্পি, এই যে এসে গেছে সবিতার মটকা কুলফি। এরপর সন্ধ্যা নামতেই বাড়ি ফিরে এসে রমেনকে কিছুক্ষণ আগে পথে দেখা সেই মহিলাটির বর্ণনা করতেই রমেন জানায়, ওই হলো তিরুবালা, ওই গ্রামে ঘুরে ঘুরে মটকা বিক্রি করে, আর ওই এই 2 মাস হলো এই গ্রামে এসেছে। রমেনের মুখে এই কথা শুনে আমি জিজ্ঞাসা করি, এই সবিতা গ্রামের কোথায় থাকে রে? রমেন বলল, গ্রামের শেষ মাথায় ওই যে বড় কবরখানাটা আছে না, শুনেছি ওরই আশেপাশে থাকে নাকি কোথাও। রমেনের মুখে সবিতার বাড়ির অবস্থানটা জেনে নিয়ে আমি পরদিন দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে সবিতার বাড়ির খোঁজে বেরিয়ে পড়ি।
আমি গোমতী গ্রামের শেষ মাথায় যত এগোতে থাকি তত আমার চারিদিকটা ঠান্ডা ঠান্ডা অনুভব হতে থাকে। আমার তখন শুধু মনে হতে থাকে এই গরমের দিনে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে কোথা থেকে, আর চারিদিকের পরিবেশটা পৌষ মাসের মতো কনকনে শীতের ঠান্ডা হাওয়া বইছে যেন। এরপর আমি গোমতী গ্রামের কবরস্থানটা পেরোতেই কবরস্থানের পাশে একটা ছোট পুকুর দেখি। সেই ছোট পুকুর পাড়ের পাশে একটা ছোট বেড়া দেওয়া মাটির ঘর চোখে পড়ে। এরপর আমি মাটির ঘরটার দিকে এগোতেই ওই ঘরের ভিতর থেকে একটা ঘরে গলার আওয়াজ শুনতে পাই। আমি ঘরের ভিতর থেকে গলার আওয়াজটা শুনে চুপি সারে ঘরটার দিকে এগিয়ে যাই। আর ঘরের একটা জানালায় চোখ রাখতেই যা আমার চোখে পড়ে তা আমার কাছে অবিশ্বাস্যকর। সবিতা বলে সেই মহিলাটি ঘরের ভিতর হাত পা ছড়িয়ে বসে আছে, আর তার চারিদিকে বড় বড় বরফের খণ্ড ছড়িয়ে আছে। আর সেই বরফের খণ্ডগুলোর মাঝে বসে একটা মাটির উনুনে উপর বড় কড়াই বসিয়ে তাতে হাতা করে গরম দুধ জাল দিচ্ছে, আর মুখে বিশ্রী ধরনের একটা হাসি হাসতে হাসতে একটা কবিতা বলছে। রক্ত জল, বরফ জল আর আগুন চাই বল, এবার প্রতিশোধ নিতে বাকি, তাই এবার এসেছে মটকা খাকি। সবিতার মুখে আমার এই কবিতাটা শুনে আমার সারা গায়ের লোম খাড়া হয়ে উঠল। ভয়ে আমি সবিতার দিকে তাকিয়ে শুধু ভাবি, এ কে? এই সবিতার সঙ্গে গ্রামের তিনটে বাচ্চা নিখোঁজ হওয়ার কোনো যোগসূত্র নেই তো? এরপর দেখলাম সবিতা তার নিপুণ হাতে মটকাগুলো খুব সুন্দরভাবে তৈরি করে ঝুড়িতে ভরে বেরিয়ে পড়ে, সেই কবিতাটা উচ্চারণ করতে করতে। এই যে ছেলে বুড়ো সবার জন্য আমি এনেছি স্বাদ অন্ন, একটা খেয়ে মন ভরবে অল্পি। এই যে এসে গেছে সবিতার মটকা কুলফি। সবিতা যেই একটু দূরে চলে যায় গ্রামের কাঁচা সরু পথ দিয়ে হাঁটতে হাঁটতে, আমি তখন সবিতার ঘরের ভিতর ঢুকি। আর ঘরের ভিতর ঢুকতেই আমি অবাক হয়ে যাই। সবিতার ঘরের প্রতিটা দেওয়ালে দেওয়ালে নানা ধরনের মন্ত্রের যন্ত্র আঁকা সিঁদুর আর কাঠ কয়লা দিয়ে আর যন্ত্র আঁকা ছবিগুলো দেখে আমার মনে হলো মহিলা কালো জাদু জানে। এছাড়া ঘরের ওই দিক এদিকে কঙ্কাল আর মুন্ডু আর হাড় ছড়ানো ছিটানো আছে, আর ঘরের মাঝখানে একটা বড় যজ্ঞ বেদি করা। এছাড়া ঘরের ভিতর থেকে একটা সুন্দর মন মাতানো সুগন্ধি ধূপের গন্ধ বেরোচ্ছে। আমি সবিতার ঘরের এই অবস্থা দেখে যেই ঘর থেকে বেরিয়ে আসতে যাবো অমনি ঘরের এক কোনায় একটা বড় লম্বা আর চওড়া লোহার বাক্সের দিকে নজর পড়তেই আমি আবার ঘরের ভিতরে ঢুকে আসি। তারপর আমি লোহার বাক্সটার দিকে এগিয়ে যাই আর ভাবি, ওই এত বড় লোহার বাক্সটা সবিতার মতো গরিব মহিলার ঘরে কি করছে? এরপর আমি কি সন্দেহ হতেই আমি আমার শরীরের সর্বশক্তি দিয়ে লোহার বাক্সটা খুলে ফেলি। বাক্সটা খুলে ফেলতেই যা দেখি তা আমার বুকের রক্ত হিম হয়ে যায়। দেখি কি বাক্সটার মধ্যে তিনটে বাচ্চা শুয়ে, দুজন ছেলে একজন মেয়ে, আর বাচ্চাগুলোর বয়স দেখে মনে হচ্ছে 6 থেকে 8 বছরের বাচ্চা। এরপর আমি কাঁপা কাঁপা হাতে বাচ্চাগুলোর গায়ে হাত দিয়ে ডাকি, কিন্তু তাদের কোনো সাড়া পাই না। এরপর আমি তিনটে বাচ্চার মধ্যে থেকে
একটা বাচ্চা ছেলেকে যেই হাত দিয়ে তুলে বাচ্চা ছেলেটার বাইরে আনতে যাব, অমনি আমার চোখের সামনে একটা ঘটনা ঘটে গেল। সেটা হলো ছেলেটার ধর থেকে মাথাটা খসে মাটিতে পড়ে গেল। এই দৃশ্য দেখে আমি হতবাক হয়ে যাই। এরপর আমি আরও যেই দুটো বাচ্চাকে বাক্সের বাইরে আনতে যাব, তাদেরও একে একে হাত পা আর মাথা বরফের মতো খসে পড়তে লাগলো। এই দৃশ্য দেখা মাত্র আমি সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে রমেনের বাড়ি আসি। আর রমেনকে সবিতার কাণ্ডের কথা সব বলতেই ও অবাক হয়ে বলে, দাদা তুই এই কি বলছিস? শেষ পর্যন্ত সবিতা এই কাণ্ড করেছে, কিন্তু কিন্তু কেন? আমি বললাম রমেনকে, শোন তুই মাথা ঠান্ডা কর, আমি ব্যাপারটা দেখছি। বেশ খানিক বাদে আমি একটু চিন্তা করে রমেনকে বলি, শোন আজ রাতে আমার সঙ্গে তোকে সবিতার বাড়ি যেতে হবে, তুই আমার সঙ্গে যাবি। রমেন বলল, হ্যাঁ কিন্তু কেন? আমি বললাম, সবিতার কাণ্ড কারখানা দেখতে। এরপর রাতের খাওয়া সেরে দুজনে মিলে সবিতার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। সবিতার বাড়ির কাছাকাছি যেতেই আবারও সেই দুপুরবেলার মতো ঠান্ডা ঠান্ডা অনুভব হতে লাগলো। রমেনের এই ঠান্ডা ঠান্ডা অনুভব হতেই রমেন জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদা, যতই যাচ্ছি সবিতার বাড়ির দিকে ততই ঠান্ডা লাগছে, পৌষ মাসের মতো ঠান্ডা অনুভব হচ্ছে কেন রে? আমি বললাম, জানি না। সবিতার বাড়ির দিকে এগোতেই আবার দুপুরবেলার মতো সেই মন্ত্রটা আমার কানে আসে, রক্ত জল বরফ জল আর আগুন চাই বল, এবার প্রতিশোধ নিতে বাকি, তাই এবার এসেছে মটকা খাকি। রমেনের কানে এই মন্ত্রটা যেতেই রমেন ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে বলল, এটা এটা সবিতা কি বলছে রে? এটা কি বলছে? জানি না, চল এখন চুপি চুপি গিয়ে দেখি ওই শয়তানি আবার কি করছে। এরপর আমরা দুজন ঘরের জানালা সামনে দাঁড়াতেই দেখি সবিতা ঘরের ভিতর যজ্ঞের আগুন জ্বালিয়ে চোখ বন্ধ করে এক মনে তন্ত্র সাধনা করছে আর বিড়বিড় করে ওই মন্ত্রটা বলছে, রক্ত জল বরফ জল আর আগুন চাই বল, এবার প্রতিশোধ নিতে বাকি, তাই এবার এসেছে মটকা খাকি। সবিতা যখন তন্ত্র সাধনা করছিল তখন সবিতাকে মানুষের মতো লাগছিল না, যেন মনে হচ্ছিল সাক্ষাৎ নরক থেকে উঠে আসা পিশাচিনী বা ডাইনি। কারণ তার রূপ তখন পুরো বদলে গিয়েছিল। মাথার সাদা চুলগুলো এলোমেলো ভাবে পিছন দিকে উড়ছে, মুখে বিকৃত শয়তানি হাসি খেলা করছে, আর মুখটা পুরো বদলে গিয়ে একটা ভয়ঙ্কর ডাইনির মতো লাগছিল। আর ওই মুখ দেখলেই বাচ্চা থেকে বুড়ো সবার গা শিউড়ে উঠবে। আমি সবিতার এই ভয়ঙ্কর রূপ দেখে রমেনকে বললাম, শোন রমেন, এই সবিতা মানুষ নয়, একটা জীবন্ত প্রেতাত্মা। এই সবিতাকে যদি এই গ্রাম থেকে তাড়াতে হয় তাহলে আমাকে কাল রাতেই ওর বাড়ির সামনে একটা যজ্ঞ করতে হবে। আমার মুখে রমেন এই কথা শুনে খানিকটা ভয় পেয়ে বলল, তুই এই ডাইনির বাড়ির সামনে যজ্ঞ করবি? ও যদি তোর কোনো রকম ক্ষতি করে দেয়? আমি বললাম, সবিতা আমার কোনো ক্ষতি করতে পারবে না, তুই নিশ্চিন্তে থাক। এরপর আমরা যেমন চুপি সারে এসেছিলাম আবার চুপি সারে বাড়ি ফিরে যাই। বাড়ি এসে যে যার নিজের ঘরে শুয়ে পড়ি। আমার শুয়ে পড়ার পর শুধু মনে হতে লাগলো সারা রাত ধরে যেন সবিতা আমার বিছানার চারিদিকে গোল গোল করে ঘুরছে আর বলছে হো হো করে হাসতে হাসতে,
কিচ্ছু করতে পারবি না। আমি এই গ্রামের সব কটা বাচ্চাদের আমি আমার সঙ্গে নিয়ে যাব। এই কথা বলে ওই কবিতাটি বলছে, রক্ত জল, বরফ জল, আর আগুন চাই বল। এবার প্রতিশোধ নিতে বাকি, তাই এবার এসেছে মটকা খাকি। একটা চিৎকার চেঁচামেচির আওয়াজে আমার সকালের ঘুমটা ভাঙে। আমি তখন নিচে নেমে দেখি রমেনের বাড়ির উঠোনের সামনে কিছু গ্রামবাসীদের ভিড়। আমি রমেনের বউ কাজরিকে জিজ্ঞাসা করি। কাজরি বলল, দাদা, আবার বাচ্চা নিখোঁজ হয়েছে। কাজরির মুখ থেকে এই কথা শুনে আমার বুকটা সঙ্গে সঙ্গে ধড়াস করে উঠল। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, কার? কাজরি বলল, আমাদের পাশের বাড়ির প্রতিবেশী নারায়ণ বাবুর ছোট্ট 7 বছরের মেয়ে উমা। এই কথা শুনে আমি জিজ্ঞাসা করলাম, এই ঘটনা কখন ঘটেছে? কাজরি বলল, আজ সকালে উমা যখন আমাদের পাড়ার পুকুরে একা একা জল তুলতে যায় তখন। কাজরির মুখ থেকে এই কথা শুনে আমার বুঝতে বাকি রইল না যে এই কাজ সবিতা ছাড়া গ্রামের অন্য কারণ নয়। এরপর রমেনের বাড়ির পরিবেশটা হালকা হতেই আমি রমেনের দিকে এগিয়ে যাই আর বলি, শোনো রমেন, সন্ধ্যা করা ঠিক হবে না। উমার কোনো ক্ষতি হওয়ার আগে আমাকে একটা কিছু করতেই হবে। এরপর আমি রমেনকে বলে যজ্ঞের জন্য কয়েকটা বাজার থেকে জিনিস কিনতে পাঠাই, আর আমি বেশি দেরি না করে সবিতার বাড়ির দিকে রওনা দিই। সবিতার বাড়ির সামনে যেতেই আমি ওর বাড়ির ভিতর থেকে একটা গোঙানির আওয়াজ পাই, সেই সঙ্গে একটা মন্ত্র উচ্চারণ। সবিতার বাড়ির ভিতর থেকে এইসব আওয়াজ শুনে আমি সঙ্গে সঙ্গে ঘরের জানালার দিকে এগিয়ে যাই আর দেখি একটা 7-8 বছরের বাচ্চা মেয়ে সবিতার জ্বলন্ত যজ্ঞবেদীর সামনে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় বসে আছে আর সমানে চোখ বন্ধ করে ঢুলছে। আর ওইদিকে সবিতা মুখে একটা বিশ্রী হাসি হেসে জোরে মন্ত্র উচ্চারণ করছে আর দুলতে দুলতে বলছে, তোরা সকালে আমার হাতে মরবি, সকালে। ইতিমধ্যেই রমেন সব যজ্ঞের জিনিসপত্র এনে ফেলে। আমি আর রমেন চুপিসারে সবিতার বাড়ির পিছন দিকে গিয়ে যজ্ঞবেদী সাজিয়ে ফেলি। এরপর আমি যজ্ঞবেদীর সামনে বসে ধীরে ধীরে মন্ত্র উচ্চারণ করতে করতে যজ্ঞ শুরু করি। বেশ কিছুক্ষণ যজ্ঞ চলার পর ধীরে ধীরে দিনের বেলার পরিবেশটা আস্তে আস্তে অন্ধকার হতে শুরু করে আর সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। দিনের বেলায় আলোক উজ্জ্বল পরিবেশটার এই অবস্থা দেখে মনে হচ্ছে তাড়াতাড়ি সন্ধ্যা নেমেছে। এই অবস্থা চলাকালীন ঘরের ভিতর থেকে একটা চাপা হুঙ্কার শোনা যায়। এই কাণ্ড কারখানার মাঝে রমেন চুপিসারে সবিতার ঘরের পিছনের দরজা খুলে ঢুকে উমাকে উদ্ধার করে বাড়ি দিয়ে আসে। রমেন যখন সবিতার ঘর থেকে উমাকে উদ্ধার করে, সবিতা তখন মাটির মধ্যে শুয়ে পড়ে চোখ বন্ধ করে ঘুমাচ্ছিল। আর ইতিমধ্যেই গ্রামের লোকজন সবিতার কাণ্ড কারখানা রমেনের মুখ থেকে জানতে পেরে চিৎকার করতে করতে হাতে লাঠি জ্বলন্ত মশাল হাতে নিয়ে সবিতার বাড়ির দিকে ছুটতে ছুটতে আসে। আমি যজ্ঞ করতে করতে রমেনের গ্রামের লোকজনকে ওইভাবে ছুটে আসতে দেখে বলি, আপনারা সবিতাকে কিছু করবেন না, যে যেখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকুন, আমি ওর ব্যবস্থা করছি। আজই এই গ্রামে সবিতার শেষ দিন। এই কথা বলে যজ্ঞের আহুতিটা দিতেই দেখি ঘরের ভিতর থেকে সবিতা মাথা নিচু করে ঢুলু ঢুলু চোখে বেরিয়ে এসে
আমার যজ্ঞ বেদির সামনে সবিতা বসে পড়তেই আমি ওর সামনে এগিয়ে যাই, আর ওর সামনে বসে পড়ে ওর দিকে তাকিয়ে দেখি আগের দিনের মতো আর কিছুক্ষণ আগে সবিতার মধ্যে যে হিংস্র শয়তানি রূপ আমি দেখেছিলাম সেই রূপ এখন আর তার মধ্যে নেই। তার জায়গায় সবিতা শান্ত শিষ্ট ভাবে বসে আছে আর সমানে দুলছে। এরপর আমি সবিতাকে জিজ্ঞাসা করি, আচ্ছা তোর নাম কি? তোর আসল পরিচয় বল। তুই এই গ্রামের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে কেন মারলি? কিছুক্ষণ নীরবতার পর সবিতা বলে ওঠে, আমার নাম তিরুবালা দাস। আমি এককালে এই গ্রামেই থাকতাম। আজ থেকে প্রায় 5 বছর আগে আমার এই গ্রামের মাঝি হরেন সামন্তর ছেলে নীরেন সামন্তর সঙ্গে বিয়ে হয় ঠিকই, কিন্তু আমার স্বামী নীরেন কোনো কাজকর্ম করতো না বলে আমি বাধ্য হয়ে নিজের হাতে মটকা তৈরি করে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতাম। এরই মাঝে আমার দুটো সন্তান জন্ম দিতে গিয়ে তারা মারা যায়। এই ঘটনার 3 মাসের মাথায় আমার স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। স্বামী মারা যাওয়ার পর আমি নিজের একার মতো পেট চালানোর জন্য অনেক বেশি পরিশ্রম করে বাড়িতে মটকা বানিয়ে গ্রামে গ্রামে ঘুরে বাচ্চাদের মটকা বিক্রি করতাম আর বাচ্চাদের খাওয়াতাম। আমার নিজের বাচ্চা মারা গেছে বলে আমি খুব বাচ্চা ভালোবাসতাম। এইভাবে বেশ ভালোই দিন কাটছিল আমার। একদিন একটা অঘটন ঘটে গেল। আমার হাতে তৈরি মটকা খেয়ে এই গ্রামের মোড়ল সুদর্শন বাবুর ছেলের ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়ে এবং 2 দিনের মধ্যে মারা যায়। বাচ্চাটা ওইভাবে অকালে মারা যাওয়াতে আমাকে গ্রামের মোড়ল সুদর্শন বাবু আর গ্রামের বাকি লোকজন খুনি ভাবে আর ভাবে আমি মটকার সঙ্গে কিছু মিশিয়ে বাচ্চাটাকে খাইয়ে খুন করেছি। হিংসাবশত কারণে আমার দুটো বাচ্চা মারা গেছে। এরপর মোড়ল মশাই আর গ্রামের লোকেরা আমাকে ধরে বেঁধে কালীতলার মাঠে নিয়ে যায়, তারপর গাছের সঙ্গে বেঁধে গায়ে আগুন ধরিয়ে দেয়। গায়ে আগুন ধরিয়ে দেওয়ার আগে আমি বারবার গ্রামবাসীকে বলি যে আমি এই জঘন্যতম কাজ করিনি, কিন্তু তবুও তারা আমার কথা শোনেনি, গায়ে আগুন লাগিয়ে দেয়। আর আমি মরে যাওয়ার আগে ওদেরকে বলে যাই যে আমি আবার ফিরে আসব অন্য নামে অন্য রূপে প্রতিশোধ নিতে তোমাদের গ্রামে। আমাকে পুড়িয়ে মেরে ফেলার পর আমার মৃতদেহটাকে এই গ্রামের শেষ মাথায় বড় কবরখানাটার পাশে ফেলে দিয়ে আসে গ্রামের লোকেরা মিলে। কিন্তু গ্রামে এই সব কাণ্ড কারখানা একজনের কিন্তু চোখ এড়ায়নি, সে হলো স্বয়ং বীরজানাথ কাপালিক। এই বীরজানাথ কাপালিক কবরখানাটার পাশ থেকে আমার পোড়া মৃতদেহটাকে সংগ্রহ করে গৌমতীপুর গ্রামের পাশের গ্রাম কাশিমপুর শ্মশানে নিয়ে যায় আর দীর্ঘদিন ধরে কঠোর সাধনার দ্বারা আমার পোড়া দেহে প্রাণ ফেরায় ঠিকই, কিন্তু আমার কম বয়সে সেই সুন্দরী যুবতী রূপ ফেরাতে পারে না। উনি আমার প্রাণ ফিরিয়ে দেওয়ার পর বলেন, শোন তিরুবালা, এবার থেকে তুই অর্ধেক মানুষ আর অর্ধেক জীবন্ত প্রেতাত্মা রূপে কাটাবি, আর তোর উপর অন্যায় প্রতিশোধ নিয়ে গিয়ে তোর গ্রামে। এরপর আমি আমার এই কদাকার রূপ নিয়ে সবিতা নামে এই গ্রামে ফিরে আসি আমার সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে। এরপর আমি আমার গ্রামে ঢুকে একে একে বাচ্চাদের উপর আমার সঙ্গে হওয়া সেই দিনকার অন্যায় প্রতিশোধ নিতে শুরু করি। ঠাকুর মশাই, আমার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ আমি এতদিনে নিতে পেরেছি, এবার আমার এই পৃথিবী থেকে মুক্তি দিন। সবিতার মুখে এই কথা শুনে আমি বলি,
বেশ, ঠিক আছে। এরপর আমি সবিতাকে বলি, শোন, তুই ওই তোর কুঁড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দে। এরপর সবিতা আমার কথা অনুযায়ী ওর কুঁড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তারপর আমি সবিতার কুঁড়ে ঘরের চারিদিকে আমার গুরুর দেওয়া মন্ত্রপুত জল ছেটাতে থাকি। তারপর একগুচ্ছ পাটকাঠি নিয়ে যজ্ঞবেদীর জ্বালা আগুন থেকে ধরিয়ে নিয়ে সবিতার কুঁড়ে ঘরে লাগিয়ে দিতেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আর তার সঙ্গে কুঁড়ে ঘরের ভিতর থেকে একটা চাপা চিৎকারের আওয়াজ শোনা যায়। এরপর আমি, রমেন আর গ্রামের বাকি লোকজন দেখি যে কুঁড়ে ঘরে জ্বালা আগুনের মধ্যে থেকে একটা কালো কুণ্ডলি পাকানো ধোঁয়া বাইরে বেরিয়ে এসে খোলা আকাশে চক্কর খেতে খেতে মিলিয়ে যায়। আমি এই দৃশ্য দেখে রমেন আর তার গ্রামের বাকি লোকজনকে বলি, তোমরা এবার নিশ্চিন্তে থাকো, সবিতার অতৃপ্ত আত্মা চিরদিনের মতো শান্তি পেয়েছে। পরদিন বাড়ি ফেরার সময় দেখি কি রমেনের গ্রামবাসীরা আমার জন্য ঝুড়ি ভর্তি করে নানা রকম ফল, তারপর ক্ষেতের নানা রকম শাক সবজি প্রণামী হিসেবে নিয়ে এসেছে। আমি তাদের এই কাণ্ড কারখানা দেখে লজ্জিত মুখে বলি, এইসব তোমরা কি করেছো? এত সব জিনিস আমি বাড়ি নিয়ে যাব কি করে? গ্রামবাসীদের মধ্যে থেকে একটা কম বয়সী ছোকরা ছেলে বলল, ঠাকুর মশাই, আপনি কিছু চিন্তা করবেন না, আমি আর মোহন মিলে এই সব শাকসবজি ফলমূল আপনার বাড়িতে দায়িত্ব নিয়ে পৌঁছে দেব। আপনি শুধু এই গরিব গ্রামবাসীদের উপহারগুলো গ্রহণ করুন শুধু।